রাজশাহী বিভাগের গোদাগাড়ী উপজেলার দেউপাড়া বিভিন্ন জনজাতি অধ্যুষিত একটি ইউনিয়ন। ৩৫ মৌজা গ্রামের মধ্যে ২৫ মৌজা গ্রামে বিভিন্ন আদিবাসী জনজাতির বাস। বিভাগীয় শহর রাজশাহী থেকে এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। অষ্টাদশ শতাব্দী থেকে উত্তর বাংলার এই অঞ্চলে বিভিন্ন আদিবাসীদের ৩৩টি জনজাতি বসবাস করে আসছে। ১৯২২ সালের ভূমি রেকর্ড অনুযায়ী এই অঞ্চলের ৮০% জমির মালিকানা ছিল আদিবাসীদের। বর্তমানে তা মাত্র ২০%। সময়ের বিবর্তনে বিভিন্ন রাজনৈতিক সাম্প্রদায়িক সংঘাতে আজ তারা সংখ্যালঘু। কৃষি তাদের একমাত্র জীবিকা। পশ্চাৎপদ এই আদিবাসী জনগোষ্ঠীর নারী পুরুষ সর্বজনীন মৌলিক অধিকার বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সেবা, জেন্ডার, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা তেলহীন প্রদীপের মতোই নিভু নিভু। উপরন্তু রয়েছে জাতিগত বৈষম্যের খড়গ। এই সকল আদিবাসীদের সমুন্নত স্থায়িত্বশীল উন্নয়নে ২০০৫ সালে এগিয়ে আসে সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ভলান্টারি অর্গানাইজেশন CCVVO। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দেউপাড়া ইউনিয়নের চৈতন্যপুর, কান্তিপাশার ইদলপুর, সাহানাপাড়া, নিমকুড়ি ও পাথরঘাটা গ্রামে শুরু হয় সমন্বিত কার্যক্রম গ্রাম সমাজ সংগঠন। রাজুয়ার, ওরাও, সাঁওতাল ও রায় নামের ৪টি জনজাতির নারী পুরুষরা সমন্বিত হয়ে জোটবদ্ধ হন। নিজ নিজ গ্রামে গড়ে তোলেন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্থায়িত্বশীল উন্নয়ন প্রকল্প। আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সমন্বিত করে মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি ধর্মীয়, পারিবারিক ও সামাজিক আচার অনুষ্ঠান কেন্দ্রিক সমস্যা লাঘবে নিজেদের কর্মপদ্ধতি ও কৌশল নির্ধারণ করেন। সৃষ্টি করেন রক্ষাগোলা সমাজগৃহ। গ্রামপদ মডেল এখন এই অনুষ্ঠান বলবে, অনুষ্ঠান চালু হলো, আমরা অনুষ্ঠানটা চালু করি। আজ সভা আমরা কাজ এখন আরম্ভ করব। কথা বলবে আমাদের বিমল রাজওয়ার। আগে আমাদের কম চাউল ছিল, আমরা ঠিক মতো দিতে পারি না। এখন আমাদের চাউল অনেক, আমরা দিতে পারবো। যার যার কাছে যা পাওনা যদি থাকে রক্ষাগোলার, তাহলে সেটা ফেরত দিতে হবে। দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এই পর্যন্ত অনেকে দেয়নি। আবহাওয়ার কারণে হয়তো দেওয়া হয়নি, কিন্তু এটার জন্য মতামত কি আপনারা করছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন এটা বলেন আপনারা। যদি না দেওয়া যায় তাইলে কিন্তু ওই আশঙ্কা জিনিসে পারা যাবে না। যদি কারো কিছু বলার থাকে যে আমি পারবো না বা দিব কি দিব না, ওই বাইরে যাই বলো না। সে যে দিতে পারবে না সেটা পরিষ্কার বলো, সেটা আমি দিতে পারবো না। আদায় ধান, বিশেষ করে ধান আপনাদেরকে কেউ কারো বাড়ি যাবে না, আমি এখানে পৌঁছে জমা দিয়ে দেবেন রক্ষাগুলোতে। আর আরেকটা সমস্যা আমার এই যে ধান সম্পূর্ণ আদায় হয়ে যাওয়ার পর আমাদের এখানে ডিউটির ব্যবস্থা আগে করতে হবে, নচেত এই জিনিস আমাদের থাকবে না। কিন্তু আমাদের বাড়ির আশপাশে আপনারা জানেন যে অনেক ময়লা আবর্জনা জিনিসপত্র আমরা ফেলি। এই ময়লাগুলা বাড়িতে ঢুকবে এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে খাবারে যাবে। এই খাবারে গেলে আমাদের অসুখ হবে। বাচ্চা কাচ্চারা আশেপাশে পায়খানা করে, বাড়ির উঠানে পায়খানা করে। সেই বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা খালি পায়ে চলাচল করব না এবং বাড়ির আশপাশগুলো পরিষ্কার রাখবো। এবং আমরা যে সারের যে গর্ত করি, সেই সারের গর্ত আমাদের বাড়ির একটু দূরে পিছনে রাখবো। বলেন, আপনি তো গায়ের মোড়ল, আমরা পরিষ্কার করবো না। কি করবেন আপনারা? এভাবেই থাকবেন। এটা কি রাগের কথা না ঠিক কথা? ঠিকই কথা তো। 2 বছর থেকে বলা হয়েছে, 2 বছর থেকে তো কেউই তো করছে না। 2 বছর থেকে কেউই করছে না, বলছে যে হ্যাঁ করবো, কিন্তু করছে না। আর কারো যদি কেউ অসুস্থ হয় তাহলে কি করতে হবে? নির্দেশ দিবে, তারপরে এরকম ব্যবস্থা হবে তোমার মেডিকেলের। তাছাড়া ওই নিজে নিজে চুপচাপ বাড়িতে থাকো না যে আমার ছেলে আমি বাঁচাতে পারবো না, হাই বাবা কি হলো আর কাঁদবে, ওটাতে হবে না। 1999 সালে আমাদের এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। আদিবাসী জনজাতি সমূহের মধ্যে আমরা রিসার্চের কাজ শুরু করি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেউপাড়া ইউনিয়নে আমরা প্রথমত 10টি গ্রামে কাজ শুরু করি এবং পরবর্তীতে 5টি গ্রামকে পাইলটিং করে আমরা কাজটার
সূত্রপাত ঘটায়। এই সমস্ত গ্রামের আদিবাসীদের নিয়ে মত বিনিময় করি। এই ভিত্তিতে আদিবাসী গ্রাম সমাজ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই আমরা প্রথমে ঠিক করি সংগঠনের এই প্রকল্পের নামকরণ। সেই প্রকল্পের নামকরণ দেওয়া হয় আদিবাসী জনগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্থায়িত্বশীল উন্নয়ন প্রকল্প। এইভাবে গঠিত হয় আদিবাসী গ্রাম সমাজ সংগঠনের কার্যক্রম। আমরা পাইলট আকারে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতা নিয়ে এই কার্যক্রমটি বর্তমানে পরিচালনা করছি। সিসিবিভিও, বিএফএফ এবং গ্রাম সমাজ সংগঠনের মাধ্যমে আদিবাসী গ্রাম সংগঠক ও স্বেচ্ছাসেবকরা তাদের সক্ষমতা বৃদ্ধিতে অংশ নেন বিভিন্ন কর্মশালায় এবং গ্রহণ করেন প্রশিক্ষণ। আদিবাসী প্রতিটি পরিবার প্রতিদিনের ভাতের চাউল থেকে মুষ্টি চাউল উত্তোলন করে সপ্তাহান্তে ন্যূনতম আধা কেজি চাউল রক্ষাগোলায় সঞ্চয় করে। মৌসুম ভিত্তিতে রক্ষাগোলায় সঞ্চিত হয় ধান। পারিবারিক, সামাজিক বা ধর্মীয় যে কোনো আচার অনুষ্ঠান কিংবা যে কোনো সংকটে রক্ষাগোলা সমাজগৃহ এই সকল আদিবাসী জনজাতির নির্ভরতার আশ্রয়। রক্ষাগোলা সমাজগৃহ আদিবাসীদের স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্যকর পায়খানা, নিরাপদ পানি, বসতবাড়ির আশেপাশে চাষাবাদ, শিক্ষা, চিকিৎসা সেবাসহ নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, গ্রামভিত্তিক সমস্যা, পারিবারিক সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করছে। দুবার রাঁধি, সকালের সাঁঝে মুঠির চাল থইলাম, থুয়ে আমরা প্রত্যেক বুধবারে রক্ষাগোলাতে জমা থই। কত মানুষের আপদ বিপদ হয়, কি যদি মানুষের খাবার না থাকলে ওই রক্ষাগোলা থাইকে লাই, যার লাগে এক মনকে আধ মন লাই, কার বিটি মাটি বিয়ে হলে অসুবিধা বাইধে গেলে ওইগুলা দিই, কার অসুখ বিসুখ হইলে হয়। মেলা উপকার হয়েছে এই রক্ষাগোলাতে। এটা হানি মুঠি চোর রাখলি, সাঁঝের সকালে হানি মুঠি চোর রাখিলা, রেখে 7 দিন পর হামনি লেকে বুধবারে জমা দিলা রক্ষাগোলালে। তারপরে অভাব হলা, হামিকে হয়তো কোন দিন খাইলে রাহেলা নি রাহেলা, সেদিন লেকা উইলা ইনকে হয়তো খাইলা, কে হয়তো বিয়া শাদি হলা ঠেকা মেকা হামনিকে दूर হয়ে গেল। মুঠি চোর রাখাতে খুবই উপকার হওয়া थे, মানে বাহরে পাखे হামিকে ऋण महाजन कारक नहीं लगा थे, इके ही रखती हल हमने ऋण महाजन का नढ़िया मन जा हल नढ़िया मन जा तोर देता 1 मन धान लेता 400 टाका। अगर हमनी के छात्र छात्री पढ़ाई ना ओहे रखा घर भीतर आप दिन के केतना उपकार होला, हमनी अकेले लगन करी। এখানে আদিবাসী বাচ্চা এরা স্কুলের উৎসাহ নাই, লেখাপড়া পারে না, বা স্কুলে যেই লেখাপড়াগুলো দেয় ওই লেখাপড়াগুলো পারে না, বা নিজের মা বাবারাও লেখাপড়া জানে না। সব রকমের তো ক্লাস আছে, 1 আছে, 3 আছে, 4 আছে, তারপরে যায় না তারাও আছে। রুম যদি আলাদা আলাদা থাকতো তাহলে গড় মিশাল বসাই দিত, একটাই রুম। তার জন্য ওদেরকে দলে দলে আমি বসাই, বোর্ডে লিখে লিখে বর্ণ শিখাই, তারপরে সংখ্যা পড়ায়, দেশের নাম শিখায়, জেলার নাম শিখায়, তারপরে ওদেরকে নাচ শিখায়, গান শিখায়, উৎসাহ দিই, মাসের নাম শিখায়। সংখ্যালঘু এই জনজাতিকে রক্ষাগোলা দিয়েছে সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক নিরাপত্তা। পারিবারিক আচার অনুষ্ঠান রূপ নিয়েছে সামাজিক অনুষ্ঠানে। গ্রামে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র জনজাতির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পারিবারিক অনুষ্ঠানও আজ প্রাণ প্রাচুর্যে ভরা। বিলীন হয়ে যাওয়া আনন্দ এইভাবে ফিরে এসেছে ঘরে ঘরে, সূচিত হয়েছে নিরাপদ আগামীর অটুট বন্ধন।
কর্মমুখরে জনজাতির ধর্মীয় আচার অনুষ্ঠানও কর্মমুখর। বিভিন্ন ধর্মীয় আচারের একটি হচ্ছে কর্মপূজা বা কর্মপূজা। প্রস্তুতি চলে মাসব্যাপী। পূজা স্থানকে ঘিরে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে চলে আনন্দগীত ও নৃত্য। পরিপূর্ণ আনন্দগীত ও নৃত্য শুরু হয় কর্মপূজার লগ্নে। কখনো সকাল থেকে রাত, আবার কখনো রাত থেকে সকাল অবধি চলে ভাবগম্ভীর এই কর্মপূজার আচার অনুষ্ঠান। সকল গোত্রের সকল মানুষ অংশ নেয় স্বতঃস্ফূর্তভাবে। শিক্ষার বিষয়ে আমরা আপাতত বাচ্চা কাচ্চারা এখানে লেখাপড়া করছে। অনেকে দেখা যাচ্ছে যে এই একটা মানে ট্রিটমেন্টের জন্য শিশু বিবিও কিছুটা হলো আমাদের টাকা পয়সা না দিতে পারলো আমাদের নিয়ে যে চিকিৎসাটা করিয়ে দিতে পারছে, এই জন্য আমাদের গ্রামের ভালো উপকার হচ্ছে। যে এই চৈতন্যপুর গ্রামের 4টা মুরুল ছিল, কেউ কারো বশ্যতা স্বীকার করে না। ছেলে মেয়ে এই মুরুলদেরকে কন্ট্রোল করে, যে কন্ট্রোল করে দেখো আমাদের এইভাবে দিনপাত চলবে না, এইভাবে যাওয়া যাবে না, এইভাবে গেলে আমাদের ক্ষতি হবে। মুরুলরাও তখন ভুল স্বীকার করলো, যে ভুল বুঝতে পারলো যে হ্যাঁ আমরা তো সত্যিই ভুল বুঝেছি। আগে ভালো ছিল না, রক্ষা গেলে আর মুষ্টি চাল তুলে কিছু রক্ষা হয়। চাল তো মুষ্টি চাল তুলি, আবার ধান সিজনে আদমন করে 10 করে ধান তুলি। আমরা নিজেই তৈরি করলাম ঘর। এই দেওয়ালটা আমরা তৈরি করেছি, কিন্তু ওই টিন টুন এগুলো সমস্ত অফিস দিয়েছে আমাদেরকে। এগুলো আমরা তো একথা ছিলাম না। প্রথমটা 4টা এখানে আপনার সমাজ ছিল, এই 4 সমাজকে ভাঙে আমরা একটা করেছি এই সংগঠন তৈরি করার পর। আর রক্ষা গলা তৈরি করাতে আমাদের কিছু অর্থ যখন সঞ্চয় হয়েছে তখন শক্তিও বাড়িয়েছে আমাদের। আমি এই গ্রামের বউ, আমাদের 4টি গ্রামে আমাদের সবাই আমরা গরিব। রক্ষা গলা করে এখন আমরা অনেক বাইরের মানুষের কাছে 1 মণ ধান নিলে 1.5 মণ দিতে হতো। আমরা 1.5 বছর থেকে মানুষের কাছে যাই না, আমরা নিজেই মীমাংসা করি। 43-এর দুর্ভিক্ষ, আমি বাংলায় 50-এর মন্বন্তরের কথা বলছি। যখন 50-এর মন্বন্তর হচ্ছে সেই সময়টায় কিন্তু এই যে এটাকে বলা হতো তখন বোধহয় ধর্মগোলা, এই ধর্মগোলার কনসেপ্টটা কিন্তু তখন ছিল। এটা পরবর্তীকালে আমরা আর খুব একটা প্রয়োগ দেখিনি, অন্ততপক্ষে উন্নয়ন ডিসকোর্সের পার্ট হিসেবে এর প্রয়োগ আমরা দেখিনি। মানে এই যে রক্ষাগোলার যে কনসেপ্ট, ধর্মগোলার যে কনসেপ্ট, এটা ভেরি মাচ উইদিন দি পেরিফেরি অফ দি এক্সিস্টিং লিগ্যাল সিস্টেম। এটা আইনকে কোনো রকম ব্যত্যয় না ঘটিয়ে আমার নিজের অস্তিত্বকে রক্ষার জন্য আমি আমার কষ্টের দিনেও আরও বেশি কষ্টের দিনকে মোকাবেলা করার একটা ব্যবস্থা করে রাখছি। তো দিস ইজ সামথিং ভেরি গুড, এবং এইটা আমি মনে করি যে এই কনসেপ্টটাকে নেওয়া দরকার। সিসিবিবিওর এই কনসেপ্টটা আসলে যারা ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করেন তাদের একটু গভীরভাবে তলিয়ে দেখা দরকার। অল্টারনেটিভ মডেল হিসেবে এটাকে গ্রহণ করার কথা ভাবা যায়, তলিয়ে দেখা যায়। হয়তো আরও ডেভেলপ করার দরকার হতে পারে, ইম্প্রোভাইজেশনের স্কোপ থাকতে পারে, কিন্তু এটাও কিন্তু একটা বিকল্প মডেল হওয়ার পসিবিলিটি আছে বলে আমি মনে করি। তারা এখন সংঘবদ্ধ, মতামত প্রকাশে সাহসী, অধিকার আদায়ে সচেতন, নিজেরাই নিজেদের নেতা নেত্রী বেছে নিচ্ছে। নেতৃত্ব দিচ্ছেন রক্ষাগোলার সমাজগৃহের, তৈরি হচ্ছেন গ্রাম সংগঠক, স্বেচ্ছাসেবক, মতের আদান প্রদান করছেন সকল স্তরে, এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি। চৈতন্যপুর গ্রাম সমাজ সংগঠনের আমি একজন সংগঠক। আজকে প্রথমে এসেছি। আমাদের যে রক্ষাগোলা আছে সে রক্ষাগোলা থেকে এখানে যে আসার যে সুযোগটা করে দিয়েছে, সেই সুযোগটা করে দিয়েছে আমাদেরকে সিসিবিভিও। পাথরঘাটার
রক্ষাগলর থেকে এসেছি। এর পূর্বে আমি এই রাজশাহী প্রেস ক্লাবে কোনোদিন আসি নাই। বিদ্রোহী নেতা, তিনি নাকি তার সময়ে যথেষ্ট সংগ্রাম করেছেন, বিশেষ করে এই যে অন্যায় অত্যাচার জমিদারদের উপরে বা ব্রিটিশ শাসনের উপরে ওরা যেভাবে করতো তার বিরুদ্ধে উনি সংগ্রাম করেছেন, যাতে তারা ন্যায্য অধিকার পেতে পারে।